দেখো এর আগের দিন আমরা কি পড়ছি? বস্তুর হ্যাঁ হ্যাঁ উত্তল লেন্সটা পড়ছি না? আচ্ছা, উত্তল লেন্সের দেখো, আচ্ছা অবতল লেন্সটা আমাদের ইয়ে করা হয়নি, অবতল লেন্সের চিত্রটা আঁকানো হয়নি। অবতল লেন্সের ক্ষেত্রে একটা চিত্র আঁকালেই নাও। দেখো আচ্ছা, অবতল লেন্সের ওই চিত্রটা একটু আগে আঁকাই দিই, এরপরে সাইন কনভার্সন বা আমাদের চিহ্নের প্রথা এটা শুরু করব। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে আগের ক্লাসে আমরা দেখছি বিভিন্ন জায়গার বস্তুর বিভিন্ন লক্ষ্যবস্তুর বিভিন্ন জায়গার জন্য লেন্সের প্রতিসারণের কারণে প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়, প্রতিবিম্বের আকৃতি কেমন হয় এবং প্রতিবিম্ব সোজা না উল্টা হয়, অর্থাৎ প্রকৃতি কেমন হয়, তাই না? এখন বিভিন্ন অবস্থান, প্রকৃতি এবং আকৃতি আমরা দেখছি, ওইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে, বুঝছো? যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে, আকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে, এগুলো মনে রাখা লাগবে, বুঝছো? আর ক্লাস মিস দিবে না, এগুলো তো ফিজিক্স, সিকোয়েন্সিয়াল ক্লাস মিস দিলে বোঝা মুশকিল, খুবই মুশকিল, বুঝছো? যদি সামহাও মিস যায়ও তখন ইউটিউব থেকে ক্লাস দেখে নিতে হবে। আচ্ছা, এখন আসো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা একটু দেখি। অবতল লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটা চিত্রই আঁকাবো, সবগুলো এরকম চিত্রের মতোই হবে। বড় হাতের এফ দ্বারা আমরা প্রকাশ করছিলাম, তো বড় হাতের এফ দ্বারাই প্রকাশ করো, সমস্যা নাই, বড় হাতের এফ দ্বারাই প্রকাশ করো। এখানে জাস্ট একটা চিত্র আঁকায় দিব, সবগুলো চিত্র এরকমই হবে। ধরো অবতল লেন্সের ক্ষেত্রে এটা তো হচ্ছে আলোক বিন্দু, এই যে যেটা দেখতেছো এটা হলো আলোক বিন্দু, ও দ্বারা প্রকাশ করি আমরা এটাকে। অবতল লেন্সের ক্ষেত্রে সাপোজ বস্তুটা 2f2 এর বাইরে আছে, 2f2 এর বাহিরে আছে, তো বস্তুকে আমরা PQ দ্বারা প্রকাশ করি, PQ দ্বারা প্রকাশ করি। তাহলে বস্তু থেকে কি হয়, একটা আলোক রশ্মি আমরা কি সমান্তরালে ফেলি, তাহলে একটা আলোক রশ্মি আমরা অবতল লেন্সে সমান্তরালে ফেলবো। তাহলে অবতল লেন্সে যখন আলোক রশ্মি সমান্তরালে পড়বে তখন কি হবে দেখি বলো তো? আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? F1 দিয়ে যাবে, F1 দিয়ে যাবে, তাই কি? অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মি কি তোমার সমান্তরাল রশ্মিগুচ্ছ কি ফোকাস দিয়ে যায়, অর্থাৎ কি অভিসারী হয় না অপসারী হয়? অপসারী হয়। তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ এই দিক দিয়ে বেঁকে যাবে, অভিসারী হয় না কিন্তু অপসারী হয়। যদি উত্তল লেন্স হইতো তাইলে ফোকাস দিয়ে চলে যেত, অভিসারী হইতো, বাট এটা তো অপসারী। এবং এইটা যদি আমরা বর্ধিত করি, পিছন দিক দিয়ে বর্ধিত করি, তাহলে এই ফোকাস দিয়ে চলে যাবে, এই ফোকাস দিয়ে চলে যাবে। এই ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে একটা রশ্মি আমরা সমান্তরালে ফেলছি, আর আরেকটা রশ্মি আমরা কি দিয়ে দিচ্ছিলাম দেখি বলো? আলোক কেন্দ্রে দিয়ে দিচ্ছিলাম না? তাহলে আলোক কেন্দ্র দিয়ে আমরা একটা রশ্মি দিব।
আলোক কেন্দ্র দিয়ে পাস করব। একটু বেঁকে গেছে, রশ্মিটা বেঁকে গেছে, তোমরা সোজা করেই দিবা, রশ্মিটা জাস্ট বেঁকে গেছে, এভাবে সোজা করে দিবা। ঠিক আছে, তাহলে আলোক কেন্দ্র দিয়ে দিলাম। এখন দেখো তো, এই যে দুইটা রশ্মি, এই রশ্মি এবং এই রশ্মি কোথায় মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে না? দেখো তো, এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই বিন্দুতে মিলিত হলে এখানে এর প্রতিবিম্ব পাওয়া যাবে। প্রতিবিম্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি প্রাইম এবং কিউ প্রাইম দ্বারা না? প্রতিবিম্বকে আমরা প্রকাশ করি পি প্রাইম এবং কিউ প্রাইম দ্বারা। তাহলে দেখো তো, আমাকে বলো, এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতিটা কেমন? খর্বিত না? ছোট না? এটা বড়, এটা ছোট, খর্বিত, ছোট। প্রকৃতি কেমন? বাস্তব না অবাস্তব? অবাস্তব। লক্ষ্যবস্তু যেদিকে, সেই দিকেই যদি প্রতিবিম্ব হয় তাহলে তাকে বলা হয় অবাস্তব প্রতিবিম্ব। উল্টা না সোজা? সোজা। দেখো, এই যে অবতল লেন্সের ক্ষেত্রে সকল চিত্রই এমন হবে, সকল চিত্রই এমন হবে। কেমন হবে? আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তুর ভিতরে হবে প্রতিবিম্ব। দেখো, এই প্রতিবিম্বটা কি আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তুর ভিতরে না? সকল প্রতিবিম্বই, সকল অবস্থানের জন্য প্রতিবিম্ব পাবা এই যে আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তুর ভিতরে। প্রতিবিম্বের অবস্থানটা হবে এইটা। আকৃতি কেমন হবে? অবতল লেন্সের ক্ষেত্রে যে কোনো অবস্থানের জন্য, লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্বের আকৃতি হবে খর্বিত, মানে ছোট। অবতল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্বের প্রকৃতি হবে কেমন? বাস্তব হবে না অবাস্তব হবে? অবাস্তব এবং সোজা। তাহলে এখান থেকে একটা বিষয় আমাদের কনক্লুশনে পৌঁছালাম। দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে এইগুলা এমসিকিউ এ আসে। অবতল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য, লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য অবতল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান হয়, এই যে দেখো, প্রতিবিম্বের অবস্থান হবে কার কার ভিতরে? আলোক কেন্দ্র এবং লক্ষ্যবস্তুর ভিতরে। আলোক কেন্দ্র ও লক্ষ্যবস্তুর ভিতরে। প্রতিবিম্বের আকৃতি কেমন হবে? ছোট, খর্বিত। প্রতিবিম্বের আকৃতি হবে খর্বিত বা ছোট। প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা। তার মানে বুঝতেছো, অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব অলওয়েজ অবাস্তব, সোজা, খর্বিত অবস্থান হবে লক্ষ্যবস্তু এবং আলোক কেন্দ্রের মাঝে। প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব ও সোজা। প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা। উত্তল লেন্সের ক্ষেত্রে যেরকম বিভিন্ন অবস্থানের জন্য, লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য আকৃতি, প্রকৃতি, তারপরে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান আলাদা আলাদা ছিল, অবতল লেন্সের ক্ষেত্রে এমন না। অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বে লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য এই যে প্রতিবিম্বের অবস্থানও সেম, প্রতিবিম্বের আকৃতিও সেম, প্রতিবিম্বের প্রকৃতিও সেম। বুঝছো?
এটা তোলা হয়েছে? ঠিক আছে। এটা কি তুলছো সবাই? তারপরে টপিক টাইটেল দিবা সাইন কনভার্সন বা চিহ্নের প্রথা। এটা অনেক সময় খ নাম্বারেও আসে, সাইন কনভার্সন বা চিহ্নের প্রথা। তোলা হয়েছে এটা? ঠিক আছে। দেখো, সাইন কনভার্সন বা চিহ্নের প্রথা বলতে বোঝানো হয় লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব কত, প্রতিবিম্ব থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রতিবিম্ব থেকে আমাদের লেন্সের দূরত্ব কত, ফোকাস তল থেকে লেন্সের দূরত্ব কত, তারপরে হচ্ছে আলোক কেন্দ্র থেকে লেন্সের দূরত্ব কত। অর্থাৎ আমাদের এই যে জ্যামিতিক দূরত্ব, এই জ্যামিতিক দূরত্বগুলো আমরা কিভাবে কাউন্ট করব, জ্যামিতিক দূরত্বগুলো কিভাবে কাউন্ট করব। একটা লেন্স ধরো এইরকম, এইটা একটা লেন্স, তো ধরলাম লক্ষ্যবস্তু এখানে আছে, এটা হলো লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু এখানে আছে। তো আমি দূরত্ব কাউন্ট করব কই থেকে? যে কোনো জায়গা থেকে দূরত্ব কাউন্ট করলে হবে? আমি ধরো এখান থেকে কাউন্ট করলাম, কেউ বললো না আমি এখান থেকে কাউন্ট করব না, আমি এখান থেকে কাউন্ট করব। এখন আমি কাউন্ট করব কই থেকে? অবশ্যই এটা ফিক্স হইতে হবে, নির্দিষ্ট হইতে হবে। কথা কি বুঝছো কিনা? এই যে দূরত্বগুলো আমরা কার সাপেক্ষে কাউন্ট করব, লক্ষ্যবস্তুর দূরত্ব পজিটিভ হবে না নেগেটিভ হবে, প্রতিবিম্বের দূরত্ব কি আমরা পজিটিভ নিব না নেগেটিভ নিব, এইটাই হচ্ছে আমাদের সাইন কনভার্সন বা চিহ্নের প্রথা। বুঝছো? আচ্ছা, এখন এগুলোর জন্য আমাদের কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট লেখো 1 নাম্বার। 1 নাম্বার দাও। এই সাইন কনভার্সন বা চিহ্নের প্রথা যে যত ভালো বুঝবে অঙ্ক সে তত ভালো পারবে, এই লেন্স রিলেটেড অঙ্ক সে তত ভালো বুঝবে এবং পারবে। বুঝছো? তাহলে প্রথম 1 নাম্বারে লেখো লক্ষ্যবস্তু বা প্রতিবিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তু বা প্রতিবিম্বের দূরত্ব সর্বদা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র ও গোলীয় তলের ক্ষেত্রে মেরুবিন্দু থেকে পরিমাপ করতে হবে। গোলীয় তলের ক্ষেত্রে মেরুবিন্দু থেকে পরিমাপ করতে হবে। পরিমাপ করতে হবে। লক্ষ্যবস্তু বা প্রতিবিম্বের দূরত্ব সর্বদা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, এটা একটা লেন্স, এটা হলো তার আলোক কেন্দ্র। তো ধরলাম লক্ষ্যবস্তুটা এখানে আছে, লক্ষ্যবস্তু হিসেবে একটা মোমবাতি ধরলাম, লক্ষ্যবস্তু এখানে আছে। তাহলে আমরা দূরত্ব হিসেবে লক্ষ্যবস্তুর দূরত্ব, লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব কোনটা নিব? এই যে দেখো আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু, এই দূরত্বটা কি বলা হবে? ইউ। ইউ মানে হলো, সবসময় মনে রাখবা, ইউ হলো লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্ব।
লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্ব হলো ইউ। এখন ইউ পজিটিভ হবে না নেগেটিভ হবে সেইটা আমরা পরে দেখব। তার লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। এটা হলো বস্তুর অবস্থান ইউ। আর লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বের, এটার তো একটা প্রতিবিম্ব হবে, জানি না সেটা এখানে হবে না এখানে এইদিকে হবে সেটা তো আমার জানা নাই, এটা অবস্থানের উপর ডিপেন্ড করে। বাট প্রতিবিম্ব থেকে আলোক কেন্দ্রের যে দূরত্ব এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা অন্য বিষয়, বুঝছো? ঠিক আছে, তাহলে এখন দেখো বলা হচ্ছে লক্ষ্যবস্তু বা প্রতিবিম্বের দূরত্ব সর্বদা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে, লেন্সের ক্ষেত্রে অলওয়েজ আলোক কেন্দ্র থেকে নিতে হবে। এখন অনেক সময় আসে গোলীয় তল, ধরো এইটা একটা গোলীয় তল, তো মেরুবিন্দু কাকে বলে? গোলীয় তলের ক্ষেত্রে গোলীয় তলের যে মধ্যবিন্দু তাকে বলা হয় মেরুবিন্দু। তাহলে এটা যদি গোলীয় তল হয় এর মধ্যবিন্দু কোনটা হবে? এটা ধরে নিলাম এটা হলো মেরুবিন্দু, লক্ষ্যবস্তু আছে সাপোজ এখানে। আর লক্ষ্যবস্তুর থেকে আমরা মেরুবিন্দুর দূরত্ব কাউন্ট করব। এখন এটাকেই বলা হচ্ছে আমাদের ইউ, তখন এটাকেই বলা হবে ইউ। গোলীয় তলের ক্ষেত্রে মেরুবিন্দু থেকে আমরা দূরত্ব কাউন্ট করব, আর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে দূরত্ব কাউন্ট করব। এটা কি বোঝা হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এখন 2 নাম্বার দাও, 2 নাম্বার দাও। লেখো লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্ব, লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্ব ইউ, পজিটিভ অর নেগেটিভ। টাইটেল, এটা পুরোটা টাইটেল। 2 নাম্বার পয়েন্ট লেখো লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্ব পজিটিভ অর নেগেটিভ। এটা এখন আমরা নির্ণয় করব যে আসলে পজিটিভ হবে না নেগেটিভ হবে। দেখো সুন্দর একটা ট্রিক শিখাই দিব, এটা তুমি দুইটাতেই ইউজ করতে পারবা। অর্থাৎ ইউ এর মান ইউ পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা নির্ণয় করাতেও ব্যবহার করতে পারবা, ভি পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা নির্ণয় করাতেও ব্যবহার করতে পারবা, আবার আর পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা নির্ণয় করতে পারবে। একটা ট্রিক শিখে সব সলভ করতে পারবে। ধরো এইটা হলো লেন্স। এখন এখানে একটা বস্তু রাখা আছে, সাপোজ এখানে একটা বস্তু রাখা আছে। তো তোমাকে মনে করবা যে তুমি নিজে এই আলোক কেন্দ্রে বসে আছো, তুমি নিজে আলোক কেন্দ্রে বসে আছো। এইটা যেহেতু লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের মাঝখানে দূরত্ব কত? ইউ। এখন আমরা জানি না সেই ইউটা আসলে পজিটিভ না নেগেটিভ, এটা আমরা জানি না। দেখো এই লক্ষ্যবস্তু থেকে কি হবে? আলো গিয়ে লেন্সে পড়বে না? লক্ষ্যবস্তু থেকে আলো গিয়ে অবশ্যই লেন্সে পড়বে। এইভাবে ধরো আলো গিয়ে লেন্সে পড়লো, দেন এদিক দিয়ে চলে যাবে, এভাবে গিয়ে এদিক দিয়ে চলে যাবে। তুমি অলওয়েজ মনে রাখবা, দুইটা কোশ্চেন করবা। তুমি কোথায় বসে আছো? আলোক কেন্দ্রে বসে আছো। তুমি দুইটা কোশ্চেন করবা নিজেকে, আলো কই থেকে আসতেছে? আলো কই থেকে আসতেছে? বাম দিক থেকে না ডান দিক থেকে? বাম দিক থেকে না? 1 নাম্বার কোশ্চেন করবা, আলো কই থেকে আসতেছে? বাম দিক থেকে। আরেকটা কোশ্চেন করবা 2 নাম্বার, বস্তু কই আছে? বাম দিকে না ডান দিকে? বাম দিকে। তাহলে ইউ এর মান হবে পজিটিভ। দুইটাই যদি সেম অ্যান্সার আসে তাহলে ইউ এর মান হবে পজিটিভ। প্রথম কোশ্চেন, তুমি আলো কেন্দ্রে বসে আছো, প্রথম কোশ্চেন করবা আলো কোন দিক থেকে আসতেছে? বাম দিক থেকে আসতেছে। লক্ষ্যবস্তু কোথায় আছে? বাম দিকে আছে, তার মানে ইউ হবে পজিটিভ। সাধারণত সকল ক্ষেত্রে ইউ পজিটিভই হয়, বুঝছো? কিছু কিছু ক্ষেত্রে, ব্যতিক্রমী ক্ষেত্রে, যদিও এই ব্যতিক্রমটা তোমাদের আসবে না, আই গেস আসবে না। অনেক ক্ষেত্রে এমন হয়
যে লক্ষ্যবস্তু থাকে একদিকে বাট আলো অন্য দিক থেকে আসতে পারে। এখানে দেখো লক্ষ্যবস্তু যেখানে আছে আলো কিন্তু ওই দিক থেকে আসতেছে, বাট এমন অনেক ক্ষেত্রেই হতে পারে যে লক্ষ্যবস্তু আছে একদিকে, আলো আসবে অন্য দিক থেকে, তখন কিন্তু ইউ নেগেটিভ হয়ে যাবে। বাট সাধারণ আলোচনায় ইউ অলওয়েজ পজিটিভ, তোমরা মনে রাখবা ইউ অলওয়েজ পজিটিভ। তাহলে লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্রের দূরত্ব পজিটিভ অর নেগেটিভ লিখে রাখো, নাম্বার দিতে হবে না, লিখে রাখো আলো যেদিক থেকে আসতেছে, আলো লক্ষ্যবস্তুর অবস্থান যেখানে সেদিক থেকে আসলে, আলো লক্ষ্যবস্তুর অবস্থান যেখানে সেদিক থেকেই আসলে ইউ পজিটিভ। আর এর ব্যতিক্রমী হলে ইউ নেগেটিভ হবে। ইউ নেগেটিভ হবে এইটা। আলো লক্ষ্যবস্তুর অবস্থান যেখানে সেদিক থেকে আসলে ইউ পজিটিভ, আর এর ব্যতিক্রমী হলে হবে ইউ নেগেটিভ। ক্লিয়ার? এটা আলোক কেন্দ্রে নিজেকে বিবেচনা করবা, দেখবা যে লক্ষ্যবস্তু কোথায় আছে, আলো কোথায় থেকে আসতেছে, শেষ। এখন লেখো 3 নাম্বার পয়েন্ট, প্রতিবিম্ব থেকে আলোক কেন্দ্রের দূরত্ব পজিটিভ অর নেগেটিভ। প্রতিবিম্ব থেকে আলোক কেন্দ্রের দূরত্ব পজিটিভ অর নেগেটিভ। প্রতিবিম্ব থেকে আলোক কেন্দ্রের দূরত্ব পজিটিভ অর নেগেটিভ। দেখো সাপোজ, এটা বোঝার জন্য এটা তুলতে হবে না, সাপোজ এটা একটা বস্তু, একটা রশ্মি আমরা সমান্তরালে দিব, এদিকে চলে গেল, একটা রশ্মি দিব আমরা আলোক কেন্দ্র দিয়ে, এদিক দিয়ে চলে যাবে, প্রতিবিম্ব ধরলাম এইদিকে, প্রতিবিম্ব গঠিত হবে। এখন এই যে প্রতিবিম্ব গঠিত হইল, আলোক কেন্দ্র থেকে এই প্রতিবিম্বের দূরত্ব আমরা জানি কত, ভি, বাট সেটা পজিটিভ ভি আর নেগেটিভ ভি। দুইটা কোশ্চেন করবা। আলোক কেন্দ্র, তুমি কোথায় আসো, আলোক কেন্দ্রে আসো, তুমি আসো আলোক কেন্দ্রে। দুইটা কোশ্চেন করবা, আলো যাচ্ছে কোথায়, আলো যাচ্ছে কোথায়, ডান দিকে। প্রতিবিম্বের অবস্থান কোথায়, ডান দিকে, তাহলে কি হবে, ভি পজিটিভ। আর যদি এমন হইতো আলো যাচ্ছে কোথায়, ডান দিকে, প্রতিবিম্বের অবস্থান কোথায়, এই রকমও কিন্তু সম্ভব। লাস্ট যে চিত্রটা আঁকাইছিলাম সেই চিত্রতে কিন্তু আমাদের প্রতিবিম্ব ছিল বস্তু যেদিকে সেই দিকেই, আলো কিন্তু যাচ্ছিল ডান দিকে, বাট প্রতিবিম্ব তৈরি হয়েছিল আমাদের কোথায়, বাম দিকে, তখন কিন্তু ভি কি হবে, নেগেটিভ হয়ে যাবে। কথা কি বুঝছো? তোমাদের একটা চিত্র এরকম ছিল না, এটা তো বুঝছো, এই ক্ষেত্রে ভি কি হবে, পজিটিভ না, পজিটিভ। এমন একটা চিত্র ছিল যে চিত্রতে আমরা ফোকাসের ভিতরে বস্তু নিয়েছিলাম, ফোকাসের ভিতরে বস্তু অর্থাৎ কাছাকাছি বস্তু নিলে যেটা হয়, এইভাবে দিছিলাম, ধরো এটা এফ, এই এফ দিয়ে চলে গেছিল, আর আলোক কেন্দ্রে দিছিলাম এভাবে চলে গেছিল, তাহলে আলোক রশ্মি এইদিকে চলে গেল।
এখন এই দুইটাকে আমরা মিলিত করছিলাম পিছনের দিকে। পিছনের দিকে মিলিত করার পরে আমরা প্রতিবিম্বটা পাইছিলাম বস্তু যেদিকে সেই দিকে না, বস্তু যেদিকে সেই দিকে। তুমি বসে আছো আলোক কেন্দ্রে, দেখি বলো আলো যাচ্ছে কোথায়? ডান দিকে। প্রতিবিম্বের অবস্থান কোন দিকে? ভি এর মান কি হবে তখন? এই যে এখানে প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব থেকে আলোক কেন্দ্রের যে দূরত্ব ভি, এইটা হবে তখন নেগেটিভ। কথা কি বুঝছো? তাহলে 3 নম্বরে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব থেকে আলোক কেন্দ্রের দূরত্ব পজিটিভ আর নেগেটিভ। এখানে লেখো আলো লক্ষ্যবস্তুর অবস্থান যেদিকে, আলো প্রতিবিম্বের অবস্থান যেদিকে, দেখো আলো প্রতিবিম্বের অবস্থান যেদিকে আলো প্রতিবিম্বের অবস্থান যেদিকে সেদিকেই গমন করলে, প্রতিবিম্ব যেদিকে আলো যদি সেদিকেই গমন করে তাহলে কি হবে? ভি এর মান পজিটিভ। তাহলে ভি এর মান পজিটিভ। আর আলো যদি এমন একদিকে গমন করে প্রতিবিম্ব অন্যদিকে তাহলে কি হবে? ভি এর মান নেগেটিভ। আলো প্রতিবিম্ব যেদিকে সেদিকে গমন করলে ভি এর মান পজিটিভ, আর তা না হলে ভি এর মান নেগেটিভ। আর তা না হলে ভি এর মান হবে নেগেটিভ। চার নাম্বার দাও পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট দাও। বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব পজিটিভ অর নেগেটিভ। বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব পজিটিভ অর নেগেটিভ। বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব পজিটিভ অর নেগেটিভ। উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ক্ষেত্রে বলছিলাম এটা হলো প্রথম প্রতিসারক S1, এটা হলো দ্বিতীয় প্রতিসারক S2। বলছিলাম S1 গোলক, S1 যেটা গোলীয় তল, এটা একটা বড় একটা গোলকের অংশ। তাহলে সেই গোলকের যে কেন্দ্র তাকে বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে এর বক্রতার কেন্দ্র কোন দিকে হবে? ডান দিকে না? অবশ্যই ডান দিকে। তাহলে বক্রতার কেন্দ্র ধরে নিলাম ডান দিকে C1। বক্রতার কেন্দ্র ডান দিকে C1। আর এইদিকে কি থাকবে? অবশ্যই ফোকাস, ফোকাস থাকবে। ফোকাস হিসেবে কি থাকে? F2। আবার এই প্রতিসারকের বক্রতার কেন্দ্র থাকবে বাম দিকে, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? C2 দ্বারা। এবং ফোকাস থাকবে F1। F1। এখন এই যে আলোক কেন্দ্র থেকে এই যে বক্রতার কেন্দ্র, এর যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা কি বলতাম? বক্রতার ব্যাসার্ধ বলতাম না? তাহলে আলোক কেন্দ্র থেকে প্রথম বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকে বলতাম প্রথম বক্রতার ব্যাসার্ধ R1। R1। আর আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হতো R2। আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় ফোকাস পর্যন্ত যে দূরত্ব এটাকে প্রকাশ করা হতো F2 দ্বারা। আলোক কেন্দ্র থেকে প্রথম ফোকাস দূরত্ব পর্যন্ত, প্রথম ফোকাস পর্যন্ত যে দূরত্ব এটাকে প্রকাশ করা হতো F1 দ্বারা। এখন আসো R1 পজিটিভ হবে না নেগেটিভ হবে, R2 পজিটিভ হবে আর নেগেটিভ হবে। ধরো সাপোজ এখান থেকে আলো গিয়ে এখানে পড়লো, দেন এইভাবে প্রতিসরিত হইল, এইভাবে প্রতিসরিত হইল। এখন এই ক্ষেত্রে দেখো
R1 এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা আমরা একটু দেখব। প্রথমে মনে রাখবা তুমি কোথায় আছো, আলোক কেন্দ্রে বসে আছো, এই যে এইখানে বসে আছো, বসে থেকে দেখতেছো কি অবস্থা। আলোক কেন্দ্র থেকে তুমি আলোটা কোন দিকে যাইতে দেখবা, আলোটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে। এখন তুমি দেখবা বক্রতার কেন্দ্র কোন দিকে আছে, প্রথম বক্রতার কেন্দ্র নিয়ে প্রথমে আলোচনা করবা। প্রথম বক্রতার কেন্দ্র কোন দিকে আছে, ডান দিকে। তার মানে এখানে যে বক্রতার ব্যাসার্ধ যেটা আছে, প্রথম বক্রতার ব্যাসার্ধ R1, এটার মান হবে পজিটিভ, R1 এর মান হবে পজিটিভ। তুমি দেখবা লক্ষ্যবস্তু থেকে আলো কোন দিকে যাচ্ছে, প্রথম কোশ্চেন করবা আলো কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। আচ্ছা, প্রথম বক্রতার কেন্দ্র কোন দিকে আছে, ডান দিকে আছে, তার মানে বক্রতার ব্যাসার্ধ হবে পজিটিভ, প্রথম বক্রতার ব্যাসার্ধ হবে পজিটিভ। এখন আসো, এখানে কিন্তু প্রথম বক্রতার ব্যাসার্ধও আছে, আবার দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধও আছে। আবার কোশ্চেন করব, আলো কোন দিকে যাচ্ছে, ডান দিকে। দ্বিতীয় বক্রতার কেন্দ্র কোন দিকে, বাম দিকে না, তাহলে দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ কি হবে, নেগেটিভ। এইবার আসো, আলো কোন দিকে যাচ্ছে, ডান দিকে। দ্বিতীয় ফোকাস পয়েন্ট কোন দিকে, ডান দিকে, তাহলে F2 এর মান কি হবে, পজিটিভ। আলো কোন দিকে যাচ্ছে, ডান দিকে। প্রথম ফোকাস পয়েন্ট কোন দিকে আছে, বাম দিকে, তাহলে প্রথম ফোকাস দূরত্ব F1 কত হবে, কথা কি বুঝছো? তাহলে লেখো, এটা এইভাবে লিখবা, আলো যেদিকে যাচ্ছে, লেখো আলো যেদিকে যাচ্ছে বক্রতার কেন্দ্র সেদিকে হলে, আলো যেদিকে যাচ্ছে বক্রতার কেন্দ্র সেদিকে হলে আলো যেদিকে যাচ্ছে বক্রতার কেন্দ্র সেদিকে হলে বক্রতার ব্যাসার্ধ হবে পজিটিভ, বক্রতার ব্যাসার্ধ হবে পজিটিভ। আলো যেদিকে যাচ্ছে, দেখো এইদিকে যাচ্ছে, বক্রতার কেন্দ্র এইদিকে, তার মানে বক্রতার ব্যাসার্ধ হবে পজিটিভ। আর তা না হলে বক্রতার ব্যাসার্ধ হবে নেগেটিভ। আর এটা লিখে নাও, সব সময় এটা হবে R1 যদি পজিটিভ হয়, R1 লেখো, R1 যদি পজিটিভ হয় F2 হবে পজিটিভ। এই যে দেখো R1 পজিটিভ, আর এখানে কি F2 পজিটিভ হইলো না, আর এখানে R2 নেগেটিভ, F1 হবে নেগেটিভ। R1 পজিটিভ হলে F2 হবে পজিটিভ, R2 নেগেটিভ হলে F1 হবে নেগেটিভ। R1 যদি দেখো R1 এখানে পজিটিভ, তার মানে দেখো F2 ও পজিটিভ হয়ে গেছে, আবার এখানে R2 নেগেটিভ, F1 ও নেগেটিভ হয়ে গেছে। R1 যদি পজিটিভ হয় F2 হবে পজিটিভ, R2 যদি নেগেটিভ হয় F1 হবে নেগেটিভ। বিবর্ধন নিয়ে যদিও আমরা আলোচনা করব, তবুও এখানে আরেকটা পয়েন্টে বিবর্ধনের একটা চিহ্নের প্রথা আছে। লেখো বিবর্ধন M, বিবর্ধন M সমান সমান, তোমরা আগে 9-10 পড়ে আসছো, -b ডিভাইডেড বাই ইউ, 9-10 পড়া আছে, -b ডিভাইডেড বাই ইউ। বিবর্ধন M সমান সমান -b ডিভাইডেড বাই ইউ। তারপরে কমা দিয়ে লেখো M যদি পজিটিভ হয় বস্তুটি সোজা, আর M যদি নেগেটিভ হয় বস্তুটি উল্টা। M যদি পজিটিভ হয় বস্তুটি সোজা, M যদি নেগেটিভ হয় বস্তুটি উল্টা। আজকে এই সব কিছু থিওরি করে নিব, কালকে হচ্ছে তোমাদের এই লেন্সের উপরে ম্যাথ হবে। M যদি পজিটিভ হয় বস্তুটি হবে সোজা,
বস্তু না, সরি, প্রতিবিম্বটা লেখো, প্রতিবিম্বটা, বস্তু কেন বলছি, প্রতিবিম্ব। বস্তু তো এমনিতে দেওয়াই থাকবে, প্রতিবিম্ব। এম যদি পজিটিভ হয় প্রতিবিম্বটি হবে সোজা, এম যদি নেগেটিভ হয় প্রতিবিম্বটি হবে উল্টা। প্রতিবিম্বটি হবে উল্টা। এখন একটা টপিক নাম দাও বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। ম্যাগনিফাইং গ্লাস নাম শুনছো না? ছোট বস্তু এভাবে বড় করে দেখার জন্য যেটা ব্যবহার করা হয় তার নাম হলো ম্যাগনিফাইং গ্লাস। এখানে কোন ধর্মটা ব্যবহার করা হয়? আলোর বিবর্ধন ধর্ম ব্যবহার করা হয়, যেখানে বিবর্ধন ধর্ম ব্যবহার করে একটা ছোট বস্তুকে বড় দেখা যায়। তাহলে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এখন যদি বলা হয় বিবর্ধন কাকে বলে, বিবর্ধন হচ্ছে কোনো লক্ষ্য বস্তুর থেকে তার প্রতিবিম্ব কত গুণ বড় সেই অনুপাতটাকেই বলা হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। তাহলে লেখো, কোনো বস্তু থেকে বা কোনো বস্তু অপেক্ষা তার প্রতিবিম্ব, কোনো বস্তু থেকে বা কোনো বস্তু অপেক্ষা তার প্রতিবিম্ব কত গুণ বড়, কোনো বস্তু থেকে বা কোনো বস্তু অপেক্ষা তার প্রতিবিম্ব কত গুণ বড় তাকে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলে, তাকে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলে। তারপরে লিখবা বিবর্ধন এম সমান সমান বিবর্ধন এম সমান সমান এইচ নট ডিভাইডেড বাই এইচ, মানে এটা হলো প্রতিবিম্বের হাইট আর এটা হলো বস্তুর হাইট, সমান সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। বিবর্ধনের জন্য আমাদের এই দুইটাই সূত্র। এম যদি পজিটিভ হয়, এখানে লিখে রাখবা, এম যদি পজিটিভ হয় বস্তুটি সোজা, এম যদি নেগেটিভ হয় বস্তুটি উল্টা। এখন আসো, সোজা উল্টা তো বুঝলাম, সোজা উল্টা দ্বারা বোঝানো হচ্ছে বস্তুটার প্রকৃতি, মানে প্রতিবিম্বের প্রকৃতি। বারবার বস্তু কেন লিখছি, প্রতিবিম্ব, প্রতিবিম্বটি সোজা। আর যদি এম যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? প্রতিবিম্ব উল্টা। এখন আসো, প্রতিবিম্ব সোজা না উল্টা এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এম এর মান দ্বারা আমরা এটা বুঝতেছি কিন্তু যে প্রতিবিম্ব সোজা হবে না উল্টা হবে। এখন প্রতিবিম্ব বড় হবে না ছোট হবে নাকি লক্ষ্যবস্তুর সমান হবে এইটাও এম থেকে বোঝা যায়। এম এর মান যদি একের থেকে ছোট হয়, দেখো এম লেস দেন 1 হলে, এম লেস দেন 1 হলে প্রতিবিম্বটি হবে খর্বিত, মানে ছোট, লক্ষ্যবস্তু থেকে ছোট হবে। প্রতিবিম্বটি হবে খর্বিত। এম সমান সমান 1 হলে দেখি বলো তো কি হতে পারে? লক্ষ্যবস্তুর সমান। কেন সমান তুমি নিজেই বুঝতে পারতেছো। এইচ নট মানে হলো প্রতিবিম্বের আকার, এইচ মানে হলো লক্ষ্যবস্তুর আকার। দুইটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে থাকে কত? 1। তার মানে সমান হবে না? সমান। তাহলে এম 1 হলে প্রতিবিম্বটি হবে লক্ষ্যবস্তুর সমান।
প্রতিবিম্বটি হবে লক্ষ্যবস্তুর সমান। m গ্রেটার দেন 1 হলে প্রতিবিম্বটি হবে m গ্রেটার দেন 1 হলে প্রতিবিম্বটি হবে লক্ষ্যবস্তুর চেয়ে বড়। প্রতিবিম্বটি হবে বিবর্ধিত, এটা লিখতে পারো, তাইলেই হয়। অর্থ কিছু লিখতে হবে না, বিবর্ধিত লিখলেই হয়ে যাবে। m লেস দেন 1 হলে প্রতিবিম্বটি হবে খর্বিত। কিভাবে দেখো, m লেস দেন 1 h নট দ্বারা বোঝানো হয় প্রতিবিম্বের আকার, h দ্বারা বোঝানো হয় লক্ষ্যবস্তুর আকার, তাইলে এই h নট ডিভাইডেড বাই h এটা 1 এর থেকে ছোট আসা মানে কি লবটা ছোট না, লবটা ছোট হওয়াটা বড়, আর লবটা ছোট মানে কি প্রতিবিম্বটা ছোট আর লক্ষ্যবস্তু বড়। এটা 1 আসা মানে কি প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকার সমান। এটা 1 এর থেকে বড় আসা মানে কি প্রতিবিম্বের আকারটাই বড়, h নটই বড় h এর থেকে। কথা কি ক্লিয়ার কিনা, কথা কি বুঝছো? তার মানে এই যে m এর মান থেকে আমরা প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে সেটাও বলে দিতে পারবো, প্রতিবিম্বের আকৃতি কেমন হবে সেটাও বলে দিতে পারবো। ক্লিয়ার? এখন টাইটেল দাও লেন্সের সাধারণ সমীকরণ। লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ। লেন্সের সাধারণ সমীকরণ। লেন্সের সাধারণ সমীকরণ তোমরা অনেক আগে থেকেই জেনে আসছো, 1/u প্লাস 1 ডিভাইডেড বাই v সমান 1/f এভাবে পড়ে আসছো, তাই না? এখন এটা কই থেকে আসছে এটা কি দেখছো, এটা একটু আমাদের দেখতে হবে, তাই না? মানে আসলো কই থেকে আসলো, লেন্স থেকে কিভাবে আসলো এটা একটু দেখতে হবে। তাহলে লেখো লেন্সের সাধারণ সমীকরণ। কারণ এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক করতে হয়, বিবর্ধন এবং এই লেন্সের সাধারণ সমীকরণ রিলেটেড অনেক অঙ্ক আছে। বলে আসো আমরা উত্তল লেন্স আঁকাবো। ধরো 2f এর বাইরে কোনো একটা বস্তু আছে, 2f এর বাইরে কোনো একটা বস্তু আছে, এখান থেকে আমি একটা আলোক রশ্মি ফেললাম, এই আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে, এই যে ফোকাস দিয়ে চলে গেল, ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা আলোক রশ্মি আমরা দিব কোন দিক দিয়ে, আলোক কেন্দ্র দিয়ে, বাঁকা এটা, আলোক কেন্দ্র দিয়ে। ধরো এখানে আমাদের প্রতিবিম্বটা দেখা যাচ্ছে, তাহলে এইটার নাম দিলাম আমি এ বি, এইটার নাম দিলাম আমি এ প্রাইম বি প্রাইম। এখন দেখো এই যে আমাদের প্রতিবিম্ব থেকে আলোক কেন্দ্রের যে দূরত্ব, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, ভি দ্বারা প্রকাশ করতাম না? তো এগুলোর বিভিন্ন নাম দাও, এটা হলো ও, এটা হলো তোমার
নাম দাও সি, এটা ডি, এভাবে নাম দাও। মোটামুটি হয়েছেই, ঠিক আছে। এখন দেখো এখানে এইটা, এই যে ত্রিভুজ দেখতেছো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমাকে বলতে পারবা? খেয়াল করো, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটার মধ্যে এই কোণটা এবং এই কোণটা কি সমান হবে কিনা? মাস্ট বি সমান হবে, কারণ দুইটা হলো বিপ্রতীপ কোণ। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অপর যে কোণটা আছে ভাইয়া এটা কি হবে? মাস্ট বি সমান হবে না? দুইটা কোণ সমান, একটা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয় তাহলে অপর কোণও কি হবে? সমান হবে। তাহলে এই দুইটা ত্রিভুজ কি হবে? সর্বসম না? সর্বসম। তাহলে ত্রিভুজ ও সি ডি এবং ত্রিভুজ সি বি প্রাইম এ প্রাইম বি প্রাইম সি এটা সর্বসম। লেখো ত্রিভুজ ও সি ডি ও ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি সর্বসম। সর্বসম হলে কি হয়? বাহুদ্বয়ের অনুপাত সমান হয় না? বাহুদ্বয়ের অনুপাত সমান হয়। তাহলে দেখো ডিও ডিভাইডেড বাই, এই যে ডিও ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সমান সমান আমরা লিখতে পারি সিও ডিভাইডেড বাই সিবি প্রাইম, সিও ডিভাইডেড বাই সিবি প্রাইম। এখন এই যে দেখো সিও ডিভাইডেড বাই সিবি প্রাইম, এটা বলতে কি বোঝানো হচ্ছে? সিও এতটুকু দূরত্ব কত দেখো তো? সিও ও সি বা সিও কত? ফোকাস দূরত্ব না? এটা হলো এফ, এটা হলো আলোক কেন্দ্র, তার মানে ফোকাস দূরত্ব না এফ, ছোট হাতের এফ। ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এফ দ্বারা না? এখন আসো সিবি প্রাইম, সিবি প্রাইম এইটা দেখো তো, এই যে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ভি দ্বারা না? ভি দ্বারা। আবার এই যে ওসি এটা হলো এফ, তাহলে সিবি প্রাইম কি লেখা যেতে পারে? ভি মাইনাস এফ লেখা যেতে পারে না? অবশ্যই লেখা যেতে পারে ভি মাইনাস এফ। এটাই 1 নম্বর সমীকরণ দাও, এইটা 1 নম্বর সমীকরণ দাও। দিছো 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন এই দুইটা ত্রিভুজের দিকে একটু তাকাও। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের দিকে একটু তাকাও। এই ত্রিভুজ এবং এই বড় ত্রিভুজ, আমাকে বলো তো এই কোণটা এবং এই কোণটা কি সমান হবে কিনা? মাস্ট বি সমান। কেন? বিপ্রতীপ কোণ। আচ্ছা, এই কোণটা এবং এই কোণটা কত? 90 ডিগ্রি না? তাহলে মাস্ট বি এই পুরা কোণ এবং এই পুরা কোণ কত হবে? সমান হবে না? সরি, এই পুরা কোণ কি সমান হবে না? এই কোণ এবং ওই কোণটা সমান হবে। তাহলে এ বি এবং ও এটার সাথে সর্বসম হবে ও এ প্রাইম বি প্রাইম। লেখো এ ও বি, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি ও ত্রিভুজ ক্ষেত্র ও এ প্রাইম বি প্রাইম সর্বসম। তাহলে এখান থেকে লেখা যেতে পারে, দেখো এ বি ডিভাইডেড বাই বি প্রাইম এ প্রাইম বাই এ প্রাইম বি প্রাইম। দেখো তো এ বি ডিভাইডেড বাই আমরা লিখতে চাচ্ছি এ প্রাইম বি প্রাইম। এ বি মানেই কি ডিও না? সমান্তরাল এবং সমান, তাই না? তাহলে এ বি এর পরিবর্তে কি আমরা চাইলে ডিও লিখতে পারি কিনা?
তাহলে ডিও ডিভাইডেড বাই এ প্রাইম বি প্রাইম সমান সমান বিও ডিভাইডেড বাই বি প্রাইম ও, বিও ডিভাইডেড বাই বি প্রাইম ও। এখন আসো বিও, এই যে বিও, বিও বলতে কি বোঝানো হয় দেখি বলো তো? আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এটা কি বস্তু না? আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কি ইউ না? ইউ, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হলো ইউ, তাহলে বিও হলো ইউ। এখন বি প্রাইম ও, বি প্রাইম ও এটা কি ভি না? বি প্রাইম ও হলো ভি, এটাকে তুমি 2 নাম্বার সমীকরণ। এখন 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ কি সমান না? দেখো তো, ডিও ডিভাইড বাই এ প্রাইম বি প্রাইম, ডিও ডিভাইড বাই এ প্রাইম বি প্রাইম, দুইটা কি সমান না? তাহলে লেখো 1 সমান সমান 2। 1 সমান সমান 2 থেকে আমরা লিখতে পারি এফ ডিভাইডেড বাই ভি মাইনাস এফ সমান সমান ইউ ডিভাইডেড বাই ভি। এটা কি আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখন একটু গুণ করে দাও, তাহলে আসবে ভি এফ, ভি এফ সমান সমান ইউভি মাইনাস ইউএফ, মাইনাস ইউএফ। ভিএফ সমান সমান ইউভি মাইনাস ইউএফ, তাহলে ইউভি সমান সমান আসবে ভিএফ প্লাস ইউএফ, এক পাশে করে নিলাম। এখন এই পুরাটাকে ইউভিএফ দ্বারা ভাগ করো, ইউভি ডিভাইডেড বাই ইউভিএফ সমান সমান ভিএফ ডিভাইডেড বাই ইউভিএফ প্লাস ইউএফ ডিভাইডেড বাই ইউভিএফ। তাহলে দেখো ইউভি ডিভাইড বাই ইউভিএফ করলে আসে 1/f সমান সমান ভিএফ ডিভাইডেড বাই ইউভিএফ করলে আসে 1/u প্লাস ইউএফ ডিভাইড বাই ইউভিএফ করলে আসে 1/v। 9-10 এর তোমাদের যে সূত্র, তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। দেখো এটা কিভাবে আসছে, ক্লিয়ার এটা? তাহলে তোমাদের এই যে লেন্সের সাধারণ সমীকরণ এই রিলেটেড কিন্তু অঙ্ক থাকবে, এই রিলেটেড অঙ্ক থাকবে, বিবর্ধন নির্ণয় করতে বলবে, বিবর্ধন থেকে বস্তুর আকৃতি প্রকৃতি কেমন হবে এগুলো নির্ণয় করতে বলবে। তো এই রিলেটেড অঙ্ক আমরা নেক্সট দিনে দেখবো। ঠিক আছে, আজকে ফিজিক্স এই পর্যন্ত।